চকরিয়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদকে তারেক রহমানের অনুপস্থিতিতে দলীয় প্রধান অথবা বিএনপির প্রধান মুখপাত্র বানানোর যে একটা প্রেসক্রিপশন ইন্ডিয়ার তরফ থেকে ছিল, সেটা সম্ভবত ফাংশন করতে ব্যর্থ হওয়ার দিকেই এগোচ্ছে। সালাউদ্দিন সামনের নির্বাচনে সংসদ সদস্য হিসেবেই নির্বাচিত হতে পারছেন না, ফলে ওই পরিকল্পনাটা কেবল পরিকল্পনা রূপেই থেকে যাবে। কাল বিজয় দিবস উপলক্ষে সালাউদ্দিন আহমেদের আসন চকরিয়া পেকুরাতে জামাতের একটা বিজয় র্যালি সম্পন্ন হয়েছে। এই র্যালিতে মানুষের সংখ্যা ছিল প্রায় 1 লাখ। জামাতের সেখানে যিনি প্রার্থী হয়েছেন সেই আব্দুল্লাহ আল ফারুক যদি এই 1 লাখ মানুষের নিজের পরিবারের কেবল নারীদের ভোটটাই টানতে পারেন, নিশ্চিত করতে পারেন, তাহলে সালাউদ্দিনের পরাজয় এখানে নিশ্চিত। এই জামাতকে রুখবে সাধ্য কোন সালাউদ্দিনের? এই 1 লাখ মানুষ শুধু 1 লাখ মানুষ নয়, 1 লাখ পরিবার। 1 লাখ পরিবারের স্ত্রী, কন্যা আর মা মিলিয়ে কতগুলো ভোট থাকে বিবেচনা করুন। পাশাপাশি এই 1 লাখ মানুষের প্রত্যেকেই এক একজন দাঁড়িপাল্লার একনিষ্ঠ প্রচারক হিসেবে কাজ করবেন কিছুদিন পর থেকেই। তাদের এই প্রচারণায় আরো কত লক্ষ ফ্লোটিং ভোট জামাতের ব্যালট বাক্সে যুক্ত হবে সেটা কল্পনাও করতে পারছেন না। সালাউদ্দিন আহমেদ তার নিজ নির্বাচনী আসনে বেশ বাজেভাবেই হারবেন। প্রতিদ্বন্দ্বী কে, তার যোগ্যতা ঠিক কতটুকু, বা সে জামাতের কত বড় লিডার, এসব কিছুই ম্যাটার করবে না। ম্যাটার করবে কেবল দাঁড়িপাল্লা প্রতীক, এবং সেই প্রতীকের কাছে হেরে যাবেন সালাউদ্দিন আহমেদ। এই আসনে বিএনপির ইতিহাস, ভোট ব্যাংকও কিন্তু তাদের পক্ষে মোটেই নয়। এখানে জামাতের কাছেও তাদের হেরে যাওয়ার ইতিহাস আছে। হ্যাঁ, সেটা স্বাধীন বাংলাদেশে কক্সবাজার 1 আসনে 1991 সালের ইলেকশনে বিএনপির মাহমুদুল করিম এবং আওয়ামী লীগের জহিরুল ইসলামকে হারিয়ে সে সময় জামাতের দাঁড়িপাল্লার এমপি হয়েছিলেন এনামুল হক মঞ্জু। মজার ব্যাপার হলো, সেই ইলেকশনে বিএনপি ফার্স্ট হওয়া তো দূরের কথা, এই আসনে 3য় স্থানে ছিল। এর সালাউদ্দিন আহমেদের হার আর জামায়াতের ফারুকের জয়টা কোনো কল্পনা নয়, বরং বাস্তব। তবে ওই আসনে গতকাল শুধু নয়, এর আগেও বহুবার লাখের অধিক মানুষের মিছিল হয়েছে, কিন্তু সেসব ফুটেজ মিডিয়া একদমই দেখায়নি। মিডিয়া ছিল ব্ল্যাক আউট, তারা এড়িয়ে গেছে। কক্সবাজারের কথা বাদ দেন, কাল জামাতের ঢাকায় যে লাখো লাখো মানুষের মিছিল হয়েছে, সেটা কি সঠিকভাবে প্রচার করেছে কোনো মেইনস্ট্রিম মিডিয়া? করেনি। জামাত আমিরের নেতৃত্বে কাল বিজয় দিবসের মিছিলটা এত বড় ছিল যে তার শুরু এবং শেষ ক্যামেরায় ধারণ করতে পারেনি কেউই, অথচ মিডিয়া কাল এটিকে বাজেভাবে উপস্থাপন করেছে জাতির সামনে। জামাত আমিরের বক্তব্যকে টুইস্ট করে কেটে কুটে তারা প্রচার করে বলেছে যে ডাক্তার শফিকুর রহমান মাফ চেয়েছেন। তিনি বলেছেন, আমরা ভালো হয়ে গেছি, আমাদেরকে একবার সুযোগ দেন। অথচ আমির এই কথাগুলো শেখ হাসিনার বক্তব্য হিসেবে কোট করেছিলেন। শেখ হাসিনা 1996 সালে বলেছিল যে আমরা ভালো হয়ে গেছি, আমাদের একটিবার সুযোগ দেন। তো মিডিয়ার এমন নোংরামি আর জামায়াতের এক্ষেত্রে দুর্বলতার ব্যাপারটি তুলে ধরে শিবিরের কেন্দ্রীয় কমিটির নেতা নাঈম তাজওয়ার ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, 5 আগস্টের পর জামায়াতের অনেক কিছু নিয়েই ব্যাপক প্রশংসা হচ্ছে। নিঃসন্দেহে জামায়াত ইসলামপন্থী জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, কিন্তু আজ কথা বলা দরকার জামায়াতের ব্যর্থতম একটি বিভাগ নিয়ে, জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ। 5 আগস্টের পর সবার আগে ফেসিবাদী অবস্থায় ফিরে গেছে মিডিয়া। 5 আগস্টের পরই পরিকল্পিতভাবে একের পর এক মিডিয়ার দখল নেয় বিএনপি। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, RTV, নিউজ 24, একের পর এক মিডিয়া বিএনপি দখল করে। গত কয়েক মাসে এর ফলাফল দেখেছেন। গতকাল এত প্রোগ্রাম করলো শিবির, শিবিরের কয়টা প্রোগ্রাম দেখেছেন মিডিয়ায়? এত প্রোগ্রাম করলো জামাত, জামাতের কয়টা প্রোগ্রাম দেখেছেন মিডিয়ায়? অথচ ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব কোন জায়গায় গিয়ে শিবিরকে খোঁচা দিয়ে কি কথা বলছেন, সেটা সব মিডিয়া ফলাও করে প্রচার করেছে। আমিরে জামাতের বক্তব্য নিয়ে দিনে দুপুরে টুইস্ট করলো মূলধারার মিডিয়া, রাতে সেই বক্তব্য নিয়ে টকশোর আয়োজন করলো। সবকিছু দেখলেই বুঝবেন সবকিছুই মেটিকুলাসলি ডিজাইন করা, সবকিছু পরিকল্পিতভাবে হচ্ছে, এবং সেটা বিএনপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে। সেক্ষেত্রে জামায়াতের মিডিয়া বিভাগের তৎপরতা কি? জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগকে তাদের ফোরামে জবাবদিহি করতে হয় কিনা জানি না। ওনারা অনেকেই একসময় শিবিরের দায়িত্বশীল ছিলেন। শিবিরের মিডিয়া সম্পাদক হলে আর কোনো মাসে এভাবে জীর্ণ শীর্ণ ম্যালফাংশনিং রিপোর্ট হলে সম্পাদক প্রোগ্রামে জবাবদিহির ঠেলায় চোখের পানি ছেড়ে দিত শিওর। জামাত বর্তমানে যে সিচুয়েশনে আছে, যে অবস্থায় আছে, এর উপরও যদি সফল হতে ব্যর্থ হয়, এর প্রধানতম দায় থাকবে জামাতের মিডিয়া বিভাগের। আপনাদের জবাবদিহিতা নেওয়ার সুযোগ আমাদের নেই। সবাই অসংখ্য পরামর্শ দিয়েছে আপনাদের, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এটা মাথায় রাখবেন। ইসলামপন্থীদের মাঝে যে আশাবাদের সৃষ্টি হয়েছে, আপনাদের কারণে যদি সেটা নিরাশায় পরিণত হয়, আপনাদের কেউ ছেড়ে কথা বলবে না। এখনো সময় আছে, সুযোগ আছে, সাবধান হন, না হলে নিজেরা ডুববেন, সবাইকে কিন্তু সাথে নিয়েই ডুববেন।
আসলেই তাই, জামাত যদি ডোবে তাদের এই মিডিয়া তৈরি না করার জন্যই ডুববে। নিজস্ব মিডিয়া না থাকা এবং মিডিয়ার উপর কন্ট্রোল না থাকার কারণেই তাদের ব্যাপক জবাবে। মনে রাখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে মিডিয়া ন্যারেটিভ কোটি কোটি মানুষের জনসমর্থনের চেয়েও শক্তিশালী। জামাত এই একটা জায়গায় কিছুটা নজর দিলে ইনশাআল্লাহ আগামী দিনে দাঁড়িপাল্লার বিজয় হবে, এটা সুনিশ্চিত। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।